কোনো প্রকার যুদ্ধ ছাড়াই রক্তপাতহীন নীরব বিপ্লবের মাধ্যমে আমেরিকার সুপার পাওয়ারকে গুঁড়িয়ে দিয়ে এই মুহূর্তে বিশ্বে একমাত্র সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হলো চীন। কখনও কেউ ভাবেইনি যে চীন এভাবে উত্থান ঘটাতে পারবে এবং আমেরিকার মতন যে সাম্রাজ্য দানবকে পরাজিত করে তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণে নিতে পারবে। অবশেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন একটা বুদ্ধিমত্তার খেল খেললো যে খেলার মাধ্যমে তিনি এমন এক কৌশল অবলম্বন করলো এবং ফাঁদ পাতলো যে ফাঁদে পড়ে আমেরিকা তার সুপার পাওয়ার শক্তিটাই শুধু হারালো না, তার দীর্ঘদিনের গড়ে তোলা সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের পাশে এই মুহূর্তে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের 26টি দেশ। 27টি দেশ মিলে এই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে। তার ভিতর থেকে 26টা দেশ এই মুহূর্তে তারা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। এমনকি ইউরোপের সিংহ পুরুষ বলে খ্যাত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস, তার মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল, অবশেষে একে একে ইউরোপের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো তারাও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু কেন তারা ইরানের পাশে এই মুহূর্তে দাঁড়ালো এবং ইসরায়েলকে প্রত্যাখ্যান করলো, আর আমেরিকার সাথে দীর্ঘদিনে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে তারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিষয়ে ইরানের প্রতি এতটা নমনীয় হলো, এখানেই কিন্তু ভূ রাজনৈতিক একটা চরম কৌশল লুকায়িত রয়েছে। অনেকেই বিষয়টিকে এভাবে দেখছে যে হয়তো ডেনমার্ক ইস্যু নিয়ে যেমনটা আমরা দেখেছিলাম যে গ্রিনল্যান্ড সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প দখল করে নিতে চেয়েছিল এবং সে উল্লেখ করেছিল যে আমেরিকা ভূখণ্ডের সাথে এটা যুক্ত করবে। তার পরপরই ডেনমার্ক উল্লেখ করেছিল যে আমরা গ্রিনল্যান্ডকে ছাড়ব না। এমনকি ইউরোপীয় ইউনিয়ন তখন সমস্বরে একসাথে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখেছি আরও অনেক কিছু হয়ে গেছে, যেমন ডেনমার্ক ইস্যুতে গোটা ইউরোপীয় ইউনিয়ন তারা আমেরিকার বিরুদ্ধে শুধু অবস্থানই নেয়নি, তারা হাতে অস্ত্র তুলে নেওয়ার মতন পদক্ষেপ গ্রহণ করেছিল। যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রের উপরে ট্যারিফ বৃদ্ধি করার ঘোষণা প্রদান করেছিল, এমনকি 400% পর্যন্ত এই ট্যারিফ বৃদ্ধি করা হবে বা শুল্ক আরোপ করা হবে, এই হুমকি প্রদান করার পরও ইউরোপের রাষ্ট্রগুলো তারা একজোট ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিতে তারা ভয় পায়নি। এখান থেকে মূলত ইউরোপের এই নেতাদের ভিতরে একটা শুভ বুদ্ধির উদয় ঘটে। তারা বুঝতে পারে যে আমরা এক দানবের কথায় বিশ্বাস করে এতদিন তাদের সাথে চলেছি, তারা যেটা বলেছে সেটা আমরা করেছি, কিন্তু এখন সময় এসেছে আমাদেরকে এই দানবের সাম্রাজ্যবাদের তাদের এই কালো থাবার হাত থেকে বের হয়ে এসে সত্যিকারের অর্থে যেটা সত্য সেই সত্যর পক্ষে দাঁড়ানো। আর যে কারণে ইরান যখন হরমুজ প্রণালী অবরোধ করল, তখন পেদ্রো সানচেস তিনি এটাকে আরও সাধুবাদ জানালো এবং ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রই ইরানের সাথে আলোচনার জন্য তারা উদ্গ্রীব শুধু হলো না, ফ্রান্সের মতন জাতিসংঘের স্থায়ী সদস্য তারা সরাসরি জাতিসংঘে উত্থাপিত হরমুজ প্রণালীর বিরুদ্ধে যে প্রস্তাব সেই প্রস্তাবের পক্ষে অর্থাৎ ইরানের পক্ষে তারা অবস্থান নিল। সব মিলিয়ে ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো পেদ্রো সানচেসের দেখানো পথেই, স্পেনের এই সাহসী ব্যক্তির দেখানো পথেই তারা অবশেষে ইরানের পক্ষে তাদের অবস্থানটা ক্লিয়ার করে। এখন আমেরিকা যখন ব্লকেড আরোপ করলো তখন কিন্তু প্রতিবাদ শুরু হলো। সকলেই উচ্চস্বরে উল্লেখ করলো যে কোনোভাবে এই ব্লকেড দেওয়া যাবে না, এই ব্লকেড অকার্যকর, এখনই এই ব্লকেড তুলে নিতে হবে। অর্থাৎ ইউরোপের একটা নয় দুইটা নয়, ইউরোপীয় ইউনিয়নের 26টা দেশ তারা একজোট হয়ে আমেরিকার এই ব্লকেডের বিরুদ্ধে তারা অবস্থান নিল। এমনকি ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তিনি ঘোষণা প্রদান করলো যে যেভাবে তোমরা হয়তো আমাদেরকে ইসরায়েল যুদ্ধে বা ইরান যুদ্ধে তোমরা ইনভলভ করতে চাচ্ছ, আমরা কখনো এই অন্যায় যুদ্ধে ইনভলভ হব না। শুধু তাই নয়, ইসরায়েল সম্পূর্ণভাবে এতদিন তারা মিথ্যা প্রচার করেছিল যে তারা হলোক্যাস্টের শিকার হয়, কিন্তু উল্টো তারাই হলোক্যাস্ট সংগঠন করে। এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এই শিক্ষিত মার্জিত সুশীল এই ভদ্র মানুষগুলো বুঝতে পেরেছে এবং যার কারণে তারা অবশেষে ইসরায়েলের সাথে একের পর এক দ্বিপাক্ষিক বাণিজ্য তারা ছিন্ন করছে এবং তারা উল্লেখ করছে কোনো ধরনের কোনো ইসরায়েলি বা ইহুদি নাগরিকও তাদের দেশে তারা রাখার অধিকারটুকু প্রদান করবে না। এবং স্পেনের এই সাহসী পদক্ষেপের পর সর্বশেষ ইতালিও এই ঘোষণা প্রদান করলো এবং এখন থেকে ইসরায়েলের সাথে তারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করলো এবং ইউরোপীয় ইউনিয়নের 26টা রাষ্ট্র তারা ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে অবস্থান নিল এবং আমেরিকার ব্লকেডের বিরুদ্ধে অবস্থান নিল। এমনকি এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়, সবথেকে শক্তিশালী ব্যক্তি বলা হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস।
তিনি গতকাল চীনে ছুটে এসেছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। অর্থাৎ আমেরিকার বলয় থেকে তারা বের হয়ে এসে এই মুহূর্তে তারা চীনের বলয়ে প্রবেশ করছে এবং চীনের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করছে এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করছে। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের আমির শেখ তামিম তিনিও এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান ইস্যুটাকে নিয়ে, অর্থাৎ এমন একটা অবস্থান সৃষ্টি করা যেটার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি থাকবে। এমনকি আমেরিকার বলয় থেকে তারা বের হয়ে এসে এখন চীনপন্থী তারা হয়েছে এবং চীনের সাথে তারা দ্বিপাক্ষিক আরও সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে তারা নিশ্চিত করতে চাচ্ছে যে তাদের নিরাপত্তা এখন চীনের দ্বারাই সম্ভব। অর্থাৎ এতদিন এই দীর্ঘ 40 দিনের যুদ্ধ এবং 15 দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে একটা বিষয় ফুটে উঠেছে যে আমেরিকার সুপার পাওয়ার যে শক্তিটা ছিল, সেই সাম্রাজ্যবাদী সেই দানবের সম্পূর্ণভাবে পতন ঘটলে এবং সকলেই এখন চীনপন্থী হয়ে উঠছে। মিশরের সিসি থেকে শুরু করে এমনকি বাদশাহ সালমান থেকে শুরু করে তারা সকলেই কিন্তু এখন ধীরে ধীরে চীনা বলয়ের ভিতরে প্রবেশ করছে। আর চীন বলয়ে ইতিমধ্যে চীন, ইরান এবং রাশিয়া সম্মিলিতভাবে তারা শক্তিশালী যে ত্রিশক্তির বলয় গড়ে তুলেছে, এই বলয় এই মুহূর্তে বিশ্ব নিয়ন্ত্রণ করবে। নীরবে চীনা সাম্রাজ্যবাদের উত্থান ঘটল, চীনা সুপার পাওয়ার শক্তির উত্থান ঘটল। আজকের সকালের গুরুত্বপূর্ণ নিউজ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি মধ্যপ্রাচ্য বিষয় এবং ইউক্রেন ইস্যু নিয়ে চীনে ছুটে গিয়েছেন একটা দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল যে হুমকি প্রদান করেছিল যে কোনোভাবে হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ তেল নিয়ে, ইরান থেকে তেল নিয়ে তারা আমাদের এই ব্লকেট অর্থাৎ ওমান সাগর এবং আরব সাগরে এই যে ব্লকেট সৃষ্টি করা হয়েছে এই ব্লকেট পার হয়ে যেতে পারবে না। এই ঘোষণার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভদ্র মানুষ, তারপরও তিনি এক হুঙ্কার প্রদান করলেন। তিনি উল্লেখ করলেন যে আমরা কার সাথে বাণিজ্য করব কি করব না সেটা নির্ধারণ করব শুধু আমরা কোনো ধরনের অন্য কোনো রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়, কারণ আমরা একটা স্বাধীন রাষ্ট্র। এই ঘোষণার পরপরই চীনের থেকে ইরান থেকে নেওয়া 2,50,000 ব্যারেল ভর্তি তেল নিয়ে 2টা জাহাজ চীনের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আমেরিকার জাহাজগুলো, ডেস্ট্রয়ারগুলো যারা ব্লকের অংশ নিয়েছিল তারা শুধু চেয়ে তাকিয়ে দেখলো, কিন্তু বাস্তবে তারা কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারলো না। কারণ একটাই, এখানে অন্য কোনো দেশ নাই, এটা চীন। এই মুহূর্তে বিশ্ব নিয়ন্ত্রণ করা চীন, তাদের জাহাজ যাচ্ছে। অর্থাৎ এই ব্লকের যে সম্পূর্ণ একটা হাস্যকর ব্লকে পরিণত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এই ব্লক দিয়ে যে আরও বেশি করে তার পতন সে নিজে ডেকে এনেছে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। সের্গেই ল্যাভরভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানে নয় চীনে ছুটে গিয়েছেন একটা বার্তা প্রদান করতে। আমেরিকা এবং ইসরায়েল এতদিন গোটা মধ্যপ্রাচ্যে যেভাবে লুটতরাজের বাণিজ্য করেছে, যেভাবে তারা সরাসরি ঘোষণা দিয়ে এক একটা দেশে আক্রমণ করে তেল চুরি করেছে, এখন আর সেটা হতে দেওয়া হবে না। এই মুহূর্তে এই বলয়ের মাধ্যমে, অর্থাৎ ইরান, চীন এবং রাশিয়া এই বলয়ের মাধ্যমে তারা গোটা মধ্যপ্রাচ্য না সারা বিশ্বে তারা ন্যায়ের প্রতিষ্ঠা করবে এবং তারা সত্যের প্রতিষ্ঠা করবে, হকের প্রতিষ্ঠা করবে। ভেনেজুয়েলাকে যেভাবে দখল করে নিল আমেরিকা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী নিকোলাস মাদুরো সহ সস্ত্রীক যেভাবে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে গেল ডেল্টা ফোর্স ব্যবহার করে, এর পরপরই এই ঘৃণ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করলেন যে ভেনেজুয়েলার তেল নাকি কোনোভাবেই বিশুদ্ধ তেল নয়, ব্যবহারযোগ্য তেল নয়। অর্থাৎ ভেনেজুয়েলার তেলের মজুদ থাকতে পারে কিন্তু সেটা সম্পূর্ণভাবে একটা অপরিশোধিত তেলই শুধু নয়, একটা অব্যবহার্য তেল। এরপর এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে কিউবার তেল ভান্ডার সে কুক্ষিগত করার জন্য এক প্রকার ঘোষণা দিয়ে কিউবায় আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে, এমনকি কিউবাকে ব্লকেট দিয়ে রেখেছে। অর্থাৎ যখন যে দেশ তার পছন্দ হবে তখন সেই দেশের বিরুদ্ধে সে অবস্থান নেবে। এই ধরনের চুরি এবং লুটতরাজের রাজত্ব আর বিশ্বে চলতে দেওয়া হবে না বলে চীন, রাশিয়া এবং এই মুহূর্তে ইরানের এই ব্লকের উদ্ভব ঘটল। তো সব মিলে গোটা বিশ্ব আজকে দেখতে পেরেছে কিভাবে রক্তপাতহীন এবং নীরবে এক শক্তিশালী সুপার পাওয়ার চীনের উত্থান হলো। এবং এই সুপার পাওয়ারের মূল কাজ হচ্ছে কোনো ধরনের শোষণের রাজনীতি নয়, কোনো ধরনের শোষণের নীতি নয়, সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা।